পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে। আপনারা জানেন কি যে পিআর পদ্ধতি কি? তো আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, উনি বলল পিআর পদ্ধতি হচ্ছে দেশে যতটা রাজনৈতিক মতাদর্শের দল বা লোক আছে, যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবাই সংসদে যেতে পারবে। এর মূল কারণ হচ্ছে যদি সারা বাংলাদেশে 1 লক্ষ ভোট হয়, সেটাকে 100 ভাগ করলে যে পার্সেন্টেজটা আসবে ওই পার্সেন্টেজ ওয়াইজ আমাদের যেহেতু 300 সিটের কে কত পার্সেন্ট ভোট পেয়েছে সে দল থেকে ঠিক ততটা সংসদ সদস্য সিট পাবে। সেটা হতে পারে যে কেউ একটা কেন্দ্র থেকে জয়ী হয়েছে, আবার কেউ হয় নাই। তবে সেখানে উল্লেখ্য থাকবে যে যারা নির্বাচন করেছে সেই নির্বাচিত প্রার্থী থেকেই সকলে বসে সিদ্ধান্ত নেবে যে এ পার্টি মনে করেন 60,000 ভোট পেয়েছে, তো 60,000 ভোট পেলে তারা 60%, 300 সিটের 60% সিট তারা পাবে। বি পার্টি 10% পেয়েছে, তাহলে 300 সিটের 10% তারা পাবে। তারা বসে সিদ্ধান্ত নেবে যে ওই 10% 5 জন বা 7 জন যত জনই পড়ে কে যাবে সংসদে তারা ডিসাইড করে নেবে। এগুলো করলে হবে কি, উনি যেটা বললো ওনার ভাষ্যমতে, সব দল মতের লোক সংসদে থাকবে, সব দল মতের কথা সেখানে প্রকাশ পাবে এবং সবাই সমানভাবে বরাদ্দ পাবে, সমানভাবে কথা বলার অধিকার পাবে, সবাই সমানভাবে থাকতে পারবে। এককভাবে, একক গরিষ্ঠভাবে দলাদলি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, ধর্মীয় সহিংসতা এটা থাকবে না এটা করলে, উনি যেটা ওনার ভাষ্যমতে বলল। তো আমি এইটুকু বুঝতে পারছি যে পিআর পদ্ধতি হচ্ছে এটাই, পিআর পদ্ধতি হচ্ছে এটাই যেটা সব দল থেকে, সব দল মতের লোক যারা নির্বাচিত করবে, যাদের নির্বাচন তো নিবন্ধিত দল আছে, ওই দল থেকে যারাই নির্বাচন করবে তারা যত পার্সেন্ট ভোট পাবে 300 সিট থেকে ওই পার্সেন্টেজের সিট তারা সংসদে বরাদ্দ থাকবে। তা সে যেই যাক, যারা নির্বাচন করবে তাদের পক্ষ থেকে তারা বসে সিদ্ধান্ত নেবে যে কাকে পাঠাবে না পাঠাবে, কে জনগণের কথা বলবে, রাষ্ট্রের কথা বলবে, ধর্মীয় কথা বলবে, সামাজিক কথা বলবে, সাংস্কৃতিক কথা বলবে, তারা সিদ্ধান্ত নিয়ে পাঠাবে। যেহেতু সংসদে সর্বোচ্চ জায়গা, দেশের ভালো মন্দর সবকিছুর বিচার বিশ্লেষণ থেকে শুরু করে সবকিছু সিদ্ধান্ত ওখান থেকে হয়, তাই দেশের ইসলামিক দলগুলো সহ দেশের ছাত্ররা সবাই পিআর পদ্ধতি চাচ্ছে। তো এটা হলে ভালো হয় বা মন্দ হয় সেটা জনমত জরিপ করা হয়তো বা লাগতে পারে, যেহেতু আমাদের দেশে এই যুদ্ধের স্বাধীনতার পরে 52 বছরে এককভাবে সবাই ক্ষমতা গিয়েছে সংসদে, আর একদল বিরোধী দল থাকে, তারা দেখা যায় কথা বলে, ওদের কথা শোনা হয় না, বয়কট করে সংসদ। তো এখানে পিআর পদ্ধতিতে সব দল মতের লোক থাকলে কোনো বয়কটের প্রকাশ নাই, সব দল থেকেই ভোট দিবে, যে দলের ভোট পার্সেন্টেজ হিসাবে থাকবে সেই হিসাবেই কার্যকরী হবে, আইনটাও সেভাবে হতে হবে। এখানে ভালো এবং মন্দ দুইটা দিকই আছে। যেহেতু উনি আর একটা কথা বলছে আমাকে, বাংলাদেশে 90 বা 92% নাকি মুসলমান। তো আমরা এই মুসলমান যে নামাজ পড়ি জান্নাত পাওয়ার আশায়, নামাজ কবুল হওয়ার জন্য যেসব কার্যকলাপ করতে হয় ইসলামে, ওটা হয়তোবা আমাদের আলেম সমাজরাও ব্যাখ্যা দেয় না, আর আমরাও কখনো আমাদের ধর্মগ্রন্থ পড়ে জানার চেষ্টা করি না। ধর্মগ্রন্থ রিডিং আর মুখস্থ এই দুইটা জিনিসই ভারতীয় উপমহাদেশ চলতে আছে। হাফেজ
আর আমরা ছোটবেলায় রিডিং পড়ছি। তো যাই হোক, আর যারা মসজিদে চাকরি করে ইমাম সাহেব খুতবা দেয়, এরাও ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুতবা দেয় ওটাই, কারণ তারা বেতনভুক্ত কর্মচারী। ইসলামে ওটা ছিল কিনা শুরুতে 1400-1450 বছর আগে, আমি আমার বোধগম্য হয় না যে নামাজ পড়াবে, টাকা নেবে, ওর সংসার আগে চলতে হবে, এরকম সিস্টেম ছিল কিনা। এটা এখন আমাদের কালচার হয়ে গেছে। তো আমি মনে করি যদি কেউ বেতনভুক্ত কর্মচারী হয়, সে যদি টাকাই নেয় তাহলে উনি তো সঠিক কথা বলতে পারবে না, কারণ যারা টাকা দিচ্ছে এদের বিরুদ্ধে কথা বলতে গেলেই তো ওনার সমস্যা, ওনার চাকরি থাকবে না, ওনাকে রাখা হবে না, এরকম। তো যাই হোক, আল্লাহ সবাইকে আমাদের জ্ঞান বুঝ দান করুন এবং সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। কথায় ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিয়েন।